চলুন পুরো রমজান মাসটাকে সহজ করতে কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখি। রোজা আসার আগে যদি এই কাজগুলো আগে থেকে কিছুটা গুছিয়ে রাখেন, পুরো রমজান মাসেই রান্নাবান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে, সেই সাথে অনেকটা স্বস্তিও পাবেন। তাছাড়া যেসব আপুদের ছোট বাচ্চা আছে বাসায় ওরকমভাবে সময় করে কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া সম্ভব হয় না, সেই সাথে যেসব আপুরা বাইরে জব করেন অথবা গৃহিণী হলেও এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রোজার দিনে কম বেশি সবারই তো টুকটাক কিছু প্রিপারেশন থাকে, আগে থেকে কিছু কাজ গুছিয়ে এগিয়ে রাখছি যাতে করে পরে অতটা তাড়াহুড়া না লেগে যায়। প্রথমে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ ছিলে নিয়েছি। পেঁয়াজ কম বেশি রমজান হোক বা এমনিতেও যে কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ ভালোই প্রয়োজন হয়। এছাড়া পেঁয়াজ ছিলতে অনেকটা কষ্ট হয়ে যায়। যদি কিছুটা সময় পেঁয়াজগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যায় তখন উপরের খোসাটা বেশ নরম হয়ে আসে, সেই সাথে খুব তাড়াতাড়ি কিন্তু ছিলকাটা পরিষ্কার করে নেওয়া যায়। এখানে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে কিছু বেরেস্তা করব, সেই সাথে কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দেব যাতে সময় মতো এগুলো কাজে লাগাতে পারি, সেই সাথে রান্নার কাজটা যাতে সহজ হয়ে যায়। যে কোনো রান্নাতেই কম বেশি পেঁয়াজের প্রয়োজন হয়। পেঁয়াজগুলো যদি আগে থেকে একটু ছিলে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় তখন কিন্তু ওই সময় আর কোটা বাছার ঝামেলাটা থাকে না। আর রমজান মাসে তো পেঁয়াজটা একটু পরিমাণ বেশিই লাগে। সব জিনিসই কম বেশি পেঁয়াজ হোক বা বেরেস্তা এগুলোর প্রয়োজন হয়ে থাকে। তো আগে থেকে যদি এগুলো কিছুটা ছিলে তারপর এভাবে বেরেস্তা বানিয়ে রেখে দেওয়া যায় তখন কিন্তু ওই সময়ের জন্য যখন যেটা প্রয়োজন জাস্ট বের করে দিয়ে দিলেই হয়ে যায়। এরকম করে প্রতি বছর রমজানে কিছু টুকটাক আমি প্রিপারেশান নিয়ে রাখি। তবে খুব বেশি যে ফ্রোজেন খাবার বানাই তা কিন্তু না। গত 2 বছরে কম বেশি আমার একটু অভিজ্ঞতা হয়েছে। আমি আর এখন তেমন কোনো ফ্রোজেন খাবার ওইরকম ফ্রোজেন করি না। বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু স্ন্যাকগুলো ফ্রোজেন করি, বাকি ওরকম করে আসলে আমার কখনো যে বরাবর অনেক বেশি করে বানানো হয় বা ফ্রোজেন করা হয় সেই সুযোগটা আমার একদমই হয়ে ওঠে না। যখনই আমি যেটা বানাই না কেন খুব অল্প পরিসরে বানাই। তাছাড়া বাচ্চাদের জন্য নাগেটস বা হালকা পাতলা একটু সমুচা এগুলো বানিয়ে ফ্রোজেন করে থাকি। তবে আহামরি অনেকগুলো একসাথে আমার করা হয় না। তবে এই ধরনের যে কাজগুলো রান্নাবান্না রিলেটেড থাকে ওই ধরনের কাজগুলো আমাকে আগে থেকে একটু গুছিয়ে রাখতে হয়, কারণ বাচ্চা নিয়ে কাজকর্ম গোছানোটা অনেকটা কঠিন হয়ে যায়। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ একটু করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে আমি কিছুটা পরিমাণে বেরেস্তা করে নিব। তবে এগুলো শেষ হয়ে গেলে তারপর আমি আবার নতুন করে করব। তবে এগুলো বেশ অনেক দিন আমার চলে যাবে। এভাবে করে কিছু কাজ আগে থেকে এগিয়ে রাখলে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। কিছু পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, পাশাপাশি বেশ অনেকগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, তারপর একটা প্লেটের মধ্যে কিছু টিস্যু পেপার বিছিয়ে নিলাম যাতে বেরেস্তাগুলো রাখতে সুবিধা হয়। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে নামিয়ে নিব। এই কাজগুলো ছোট মনে হলেও কিন্তু সময়টা বেশ অনেকক্ষণ লাগে, কারণ পেঁয়াজ বেরেস্তা হতে কিন্তু বেশ ভালোই সময়ের প্রয়োজন হয়। তো এই কাজগুলো আগে থেকে কিছুটা গুছিয়ে রাখছি একটু একটু করে। যতই বলি না কেন রমজান মাসে ভাজা পোড়া খাবো না বা করব না, কিন্তু তারপর আর হয়ে ওঠে না। টুকটাক তো কিছু করতেই হয়, সেজন্য কিছু কাজ গুছিয়ে রাখাটা আমার মনে হয় অনেক বেশি দরকার। খুব বেশি যে খাবার ফ্রোজেন করতে হবে তা না, যেমন রান্না করার জন্য যাবতীয় যেসব জিনিসপত্র প্রয়োজন বা জোগাড় যন্ত্র করা হয় ওগুলো গুছিয়ে রাখলে কাজগুলো অনেকটা সহজ মনে হয়। প্রতি বছরই টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে গৃহিণী হোক বা বাচ্চার মা অথবা বাহিরে জব করেন, যেটাই হোক না কেন সবার জন্যই টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রাখলে কাজগুলো বেশ সহজ মনে হয়। তবে একটা কথা কি, যদি ফ্রেশ আপনি বানাতে পারেন তখন তো সেটা খুবই ভালো, তবে সবার জন্য কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না। তো যাদের জন্য আসলে অসম্ভব শুধুমাত্র তাদের জন্যই। আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের কাজে আসবে বা ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে সেটাই আমার প্রাপ্তি। যদি ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ ভালো লাগে বা কাজে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন।
যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখা শেষ করে চাইলে আপনি ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেরেস্তাগুলো হয়ে গিয়েছিল। এগুলোকে যে আমি খুব বেশি ঠান্ডা করেছি তা কিন্তু না, এই অবস্থাতেই আমি বক্সে নিয়ে নিয়েছি, কারণ এভাবে রেখে দিব বাহিরে, তারপর ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি। বেশি একটা আমি বানাইনি, অল্প পরিসরে বানিয়েছি যাতে 15 দিন এরকম চলে যায় আর কি। আপনারা চাইলে এর থেকে বেশি দিনের জন্য বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। রমজান মাসে কম বেশি বেগুনি, আলুর চপ এগুলো তো বানানো হয় বা খাওয়া হয়, সেজন্য প্রতি বছরই আমি বেসনটাকে সবার প্রথমে রেডি করে রাখি। এটা আমার কাজকে অনেক বেশি সহজ করে দিয়েছে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এভাবে আমি বেসনের মধ্যে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা না। বেকিং সোডা দিলে দেখা যায় প্রচুর পরিমাণে আসলে তেল বেগুনিতে চলে যায়, ওরকম আমার ভালো লাগে না। তাছাড়া আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, তো আপনারা বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গত বছর আমি বেকিং সোডা বেকিং পাউডার দুইটা মিশিয়ে আসলে বানিয়েছিলাম, দেখলাম যে তেমন একটা ভালো হয়নি। তো পর থেকে আমি বেকিং পাউডার দিয়ে আসলে বানাই, খুব ভালো হয়। সেই সাথে এটার মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। জাস্ট এগুলো দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা কাচের জারের মধ্যে আমি বেসনটা রেডি করে রেখে দিচ্ছি। যখন আমি বেগুনি বানাবো জাস্ট বের করে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলে হয়ে যাবে। কোনো প্রকার তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগুলো দিয়ে দেখবেন মাশাআল্লাহ খুবই পারফেক্টভাবে বেগুনিগুলো হয়। ইনশাআল্লাহ যদি ততদিন পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে ব্যাটারটা দিয়ে বেগুনি বানালে কীরকম হয়। এভাবে একটা জারে আমি রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে জাস্ট ব্যাটারটা গলিয়ে নিলেই বেগুনির জন্য বেসনের গোলাটা রেডি হয়ে যাবে। তারপর আমি কিছু পেঁয়াজ আবারও কেটে নিচ্ছি, এগুলো দিয়ে আমি পেস্ট তৈরি করে নিব। মাঝে মধ্যে রান্নাতে কিন্তু এই ধরনের পেঁয়াজের পেস্ট প্রয়োজন হয়, তো যখন এটা তখন করে নেওয়া ভালো। যতই বলি না কেন, আসলে ফ্রেশ খাবারের তো কোনো তুলনাই হয় না। তারপরও সময়ের স্বল্পতার কারণে এই কাজগুলো গুছিয়ে রাখতে হয়। যদি আপনাদের হাতে সময় থাকে তো অবশ্যই যখন এটা তখনই করে নিতে পারেন। ফ্রেশ তো ফ্রেশই হয় আসলে। তো যাই হোক, এর মধ্যে আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে পেঁয়াজগুলোকে পেস্ট করে নিচ্ছি। আরেকটা কথা, এই রমজানে আসলে এই যে হ্যান্ড ব্লেন্ডারটা আমাকে অনেক উপকার করেছে। আমি আগে তো সবসময় ব্লেন্ডারেই সব কিছু করতাম, পরে আজকে 2-3 বছর যাবৎ হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করাতে বুঝতে পেরেছি আসলে এটা অনেকটাই হেল্প করে। আপনাদের যাদের বাসায় আছে তারা ওটা দিয়ে আসলে করে নেবেন। দেখা যায় অত যার ময়লাও হয় না বা কোনো কিছু ধোয়ার প্রয়োজন হয় না, জাস্ট সিম্পল। তো এখানে পেস্টটা রেডি হয়ে গিয়েছিল। আমি এখানে একটা আইস মোল্ড নিয়েছি। এই ধরনের মোল্ডগুলোতে যে কোনো পেস্ট বা যে কোনো আদা রসুন বাটা যে কোনো জিনিস রাখলে অনেক সুবিধা হয়। যখন আইস হয়ে যায় জাস্ট বের করে এগুলোকে যেখানে রাখার ওখানে রেখে দিলে হয়ে যায়। এটা যদি আইস হয়ে যায় আমি হয়তো বা জিপলক ব্যাগে না হয় বক্সে রেখে দিব। এভাবে করে রাখলে অনেক সুবিধা হয়। তাছাড়া যে কোনো সময় আদা রসুন পেস্ট করে এগুলোতে রেখে দিলে অনেক সুবিধা হয়, ছোট ছোট কিউব হয়ে যায়, যে কোনো রান্নাতে ইজিভাবে ব্যবহারও করা যায়। এটা এখন আইস হয়ে যাক। এই ফাঁকে যে পেঁয়াজগুলো আমি কিছু ছিলে রেখেছিলাম এগুলো আমি একটা বক্সে রেখে দিচ্ছি, সাথে বেশ কিছু কাঁচামরিচও, কারণ এইগুলোতে রাখলেও কাঁচামরিচ পেঁয়াজ অনেক দিন ভালো থাকে। কোনো প্রকার পেঁয়াজের স্মেল বাহিরে লিকেজ হওয়ার কোনো ভয় থাকে না। তাছাড়া এটার মধ্যে বেশ অনেক দিন পর্যন্ত ছিলা পেঁয়াজ অনেক ভালো থাকে। বেশ অনেক দিন যাবত আমি এটা ব্যবহার করছি। এগুলো যে কোনো লোকাল সুপার শপে কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তাছাড়া পেঁয়াজ কেটেও এটার মধ্যে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে। এখানে এই যে মোল্ডে আমি দিয়েছিলাম পেঁয়াজের পেস্টগুলো, এগুলো মোটামুটি আইস হয়ে গিয়েছে। আমি এখানে একটা নাইফ দিয়ে এগুলোকে একটু করে হালকা করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো মোল্ড আউট হয়ে গিয়েছে। এখন চাইলে যে কোনো বক্সে রেখে দিতে পারেন অথবা জিপলক ব্যাগে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
যে কোনো রান্নাতে মুরগির মাংস হোক, গরুর মাংস বা খাসির মাংস, যে কোনো রান্নাতে যখন প্রয়োজন জাস্ট এখান থেকে বের করে একটা কিউব দিয়ে দিলে হয়ে যাবে। এই তো আমি রান্নাতে একটু করে দিয়ে নিয়েছি, তখন আর অত ঝামেলা থাকে না, বা পেঁয়াজ কাটাকুটির যে একটা ঝামেলা ওটাও থাকে না। আপনারা চাইলে এভাবে করে কিছু কাজ গুছিয়ে রাখতে পারেন। অনেক হেল্প হয় আসলে একা হাতে যদি সংসারের কাজকর্ম গুছিয়ে থাকেন। আমি তো বলবো তাদের অনেকটা কাজের এই কাজগুলো গুছিয়ে রাখলে। আমার কাছে মনে হয় রান্না করার আগে যদি সব কিছু গোছানো থাকে তখন রান্না করতে অনেক সুবিধা, সেই সাথে খুবই কম সময়ের মধ্যে রান্নাবান্নাও হয়ে যায়। তারপর চলে আসি ছোলা বোনায়। কম বেশি রমজান মাসে তো সবারই ছোলা বোনা খাওয়া হয়। যতই আমরা বলি না কেন যে ভাজা পোড়া খাবো না, তারপরও এগুলো প্রয়োজন হয়। এখানে আমি বেশ কিছু সাদা যে ছোলাগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি চান তাড়াহুড়া করে যে হাতে সময় নেই, তখন কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তখন আপনারা এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন। এখানে আমি সাদা যে ছোলাটা ওটা নিয়েছি। আপনারা একইভাবে কালো যে ছোলাটা আছে ওটাকে এভাবে ভিজিয়ে সিদ্ধ করে যে কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো বক্সে আপনাদের সুবিধা অনুযায়ী রেখে দিতে পারেন। শুধুমাত্র রান্নার সময় জাস্ট একটু বের করে নিলেই হয়ে যাবে। এছাড়া সিদ্ধ করার তেমন কোনো ঝামেলা থাকবে না। এবছর আমি সাদাটাকে সিদ্ধ করে নিয়েছি। কিছুদিন পর বেশ অনেকটা পরিমাণে কালো চনা সিদ্ধ করে রেখে দিব। আপাতত এগুলো রেখে দিচ্ছি। এখনের সময় অথবা যে কোনো সময়ে প্রয়োজন হলে জাস্ট বের করে একটু করে ভুনা করে নিলেই হয়ে যাবে। রান্না করার জন্য আমি কিছু ছোলা বের করে নিয়েছি। রান্না করার কিছুটা আগ মুহূর্তে ছোলাগুলোকে বের করে নিতে হবে। কিছুটা নরমাল হয়ে এলে তারপর আমি এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন ছোলাগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে রান্না করে নিচ্ছি। এই তো এর মধ্যে খুব অল্প সময়ে ঝটপট ছোলা বোনা হয়ে গিয়েছে, খেতেও বেশ মজার হয়, সেই সাথে কষ্টটাও কিন্তু অনেকটা কমে যায়। আপনারা চাইলে এভাবে করে রেখে দিতে পারেন। এখন আমি বানাবো পেঁয়াজু। এর জন্য প্রথমে আমি এখানে খেসারির ডাল নিয়ে নিচ্ছি 1 কাপ। খেসারির ডালগুলো তুর ডাল নামেও পরিচিত। সেই সাথে 1 কাপ মসুরির ডাল নিয়ে নিলাম। 1/2 কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল, যেটাকে বুটের ডাল বলা হয়। এটা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো। সবগুলো ডাল দিয়ে এখন বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। ডালগুলোকে ভেজানোর পর এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে কচলে পরিষ্কার করে নেব। এগুলোকে আমি 4 থেকে 5 বারের মতো পানি অদল বদল করে হাত দিয়ে ভালো করে কচলে পরিষ্কার করে নিয়েছি। ডালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, যার কারণে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একেবারে ভালো পানি দিয়ে এগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য এভাবে পানিতে ভিজিয়ে রাখবো। এরই মধ্যে ডালগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। এগুলোকে আমি বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখছি। এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে ডালগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে। যখন ভালোভাবে ডালগুলো ভিজে গিয়েছে, আমি আবারও ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালে যতটুকু পরিমাণে পানি ছিল সবগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডালগুলোকে খুব ভালো করে মিহি করে নিয়েছি। অত বেশি মিহি করব না, জাস্ট আধা ভাঙা হলেই আমি ব্লেন্ড করা বন্ধ করে দিব। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা নর্মাল ব্লেন্ডার অথবা পাটায় পিষেও নিতে পারেন। এই তো ডালের পেস্টটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে, এরকম হয়েছে। এখন আমি এগুলোকে জিপলক ব্যাগে নিয়ে নিব কিছুটা, আর কিছুটা পরিমাণে আমি ট্রের মধ্যে বিছিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সে বা যে কোনো কৌটাতে রেখে দিতে পারেন। এভাবে জিপলক ব্যাগে রাখলে ফ্রিজে রাখার পর যখন আইস হয়ে যায় তখন দেখা যায় কি একটু করে ঝাঁকিয়ে নিলে এই আইসগুলো একেবারে আলাদা হয়ে যায়। আর যতটুকু প্রয়োজন আপনি জাস্ট একটু করে ভেঙে নিলেই আপনার পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। তো প্রতি বছর আমি এইরকম জিপলক ব্যাগগুলোতেই ডালের পেস্টটা বেশি রাখি। এটাতে রাখলে অনেক সুবিধা আছে। আর কিছু চাইলে আপনারা এরকম ট্রের মধ্যে বিছিয়ে আইস হওয়ার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে ছোট ছোট যে বক্সগুলো থাকে ওই বক্সের মধ্যে পরিমাণ অনুযায়ী রেখে দিতে পারেন। যখন প্রয়োজন জাস্ট বের করে নিলে হয়ে যাবে।
এভাবে ট্রের মধ্যে বিছিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে একেবারে সমান করে দিচ্ছি। তারপর পানির মধ্যে হালকা একটু স্প্যাচুলাটাকে ভিজিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, যাতে আইস হওয়ার পর আমি সহজে এগুলোকে আলাদা করে নিতে পারি। অবশ্যই এই কাজটা করতে হবে, তা না হলে সবগুলো একসাথে জমাট বেঁধে গেলে পরে কিন্তু এগুলো খোলা যাবে না। সেই সাথে আমি যে জিপলক ব্যাগে নিয়েছিলাম ওটাকেও আমি এভাবে দাগ কেটে দিচ্ছি। এতে করে হয় কি, যখন আইস হয়ে যাবে এভাবে মাঝখান থেকে একটু হালকা ভাঁজ করে নিলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তখন যতটুকু প্রয়োজন আমি জাস্ট বের করে নিতে পারবো। এভাবে করে আমি ট্রেটাও ফ্রিজে রেখে দিলাম। এগুলো ডিপ হয়ে গেলে আমি যে কোনো জারে ভরে বা জিপলক ব্যাগে নিয়ে রেখে দিব। তারপর কিছু ডাল আমি এখানে সব মশলা একসাথে দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, বেসিক যেই গুঁড়া মশলাগুলো থাকে সব কিছু আমি দিয়ে একসাথে পুরো ব্যাটারটা রেডি করে নিয়েছি। তারপর পেঁয়াজও শেপ করে এরকম গোল গোল করে আমি এখানে বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অথবা এভাবেও বানিয়ে নিতে পারেন। ওরকম যদি ফ্রোজেন করতে না চান, এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে নিলে যখন বানানোর সময় হবে সাথে সাথে এগুলোকে ফ্রিজ থেকে বের করে বানিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু বের করে রাখা যাবে না, তাহলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে, সেই সাথে যে একটা শেপ আসে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পরে তেলে দিলে এগুলো একেবারে গলে যাবে। সেজন্য আইস থাকা অবস্থায় কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আমি এখানে বেশ কিছু ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো দেখতে এরকম হয়ে আছে। আপনারা আপনাদের পছন্দ মতো সব ধরনের মশলা দিয়ে এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একদিন কষ্ট করে এভাবে বানিয়ে রাখলে পুরো 1 মাস জুড়ে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।